হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা টুলস বারের ক্লাসগুলো সব শেষ করেছিলাম। এখন আমরা শিখবো মেনু বারের কাজগুলো। তো প্রথমে আমরা ফাইল মেনু নিয়ে শুরু করি। তো ফাইল মেনুর উপরে লেফট ক্লিক করলাম। তো প্রথমেই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ, এই যে এখানে যে অপশনগুলো আছে সবগুলোই আমরা শিখবো। প্রথমে আমরা নিউ নিলাম। তো আমরা এই আর্টবোর্ড নেওয়ার যে প্রথম ক্লাসটা ছিল সেখানে আমরা এগুলো সবগুলো আলোচনা করেছিলাম, এবং আমি আজকে সেজন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। আমরা এখানে ফাইলের নাম এবং আমরা এখানে চাইলে আমাদের ডকুমেন্টের সাইজ দিতে পারি। আমি যদি এখানে দিই 45/54 একটা সাইজ দেই এবং এটাকে পয়েন্ট দেওয়া আছে, এটা আমি পিক্সেল করে নিলাম এবং এখানে যা ডিফল্টে যা দেওয়া আছে তা থাকলো এবং ক্লিয়ার দিলাম। এখানে আমার একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে কি নিউ ফ্রম টেমপ্লেট, এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের মানে এই ইলাস্ট্রেটর ডিফল্ট কিছু টেমপ্লেট দেয়া আছে। যেখানে আমাদের ডিফল্ট কিছু টেমপ্লেট দেয়া আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ধরেন যে আমি ব্যানারের জন্য একটা টেমপ্লেট এখানে দেয়া আছে, আমি এটা নিলাম। এই দেখেন আমার এই টেমপ্লেটটা এখানে ওপেন হলো এবং ব্যানারের যে সাইজগুলো দরকার হয় আসলে এগুলো আপনারা কখনো বুঝবেন না যে এতগুলা টেমপ্লেট আবার এভাবে এলোমেলো ছোট করে কেন। আসলে এগুলা ডিজাইন পারপাসে এভাবে নেওয়া হয়েছে এবং ডিজাইন পারপাসে এগুলা লাগে। তো যখন আমরা এই ডিজাইনগুলা শিখবো তখন আমরা কিভাবে এই আর্টবোর্ডগুলা নিতে হয় এবং কিভাবে কাজ করতে হয় এগুলা বুঝবো। কিন্তু জাস্ট আমরা মনে রাখি যে এটা ডিজাইন টেমপ্লেট এখানে দেয়া আছে, এখান থেকে আমরা চাইলে যেকোনো সাইজের টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যে ব্রোচারটা ওপেন করি, ব্রোচার টেমপ্লেট এখানে দেয়া থাকবে। আপনারা জানেন ব্রোচারের ৩ টা ভাগ থাকে। এখানে একটা পার্ট, মিডলে একটা, এখানে। সেজন্য এখানে ৩ টা পার্ট ভাগ করে দেয়া আছে। তো এগুলাই মূলত টেমপ্লেট, যেগুলা আমরা যে ফাইল থেকে নিউ এ যখন নিয়েছিলাম তখন আমাদের যে এখানে যে ডিফল্ট যে শেপ মোবাইল যে টেমপ্লেট গুলো দেখাচ্ছিল, তো সেগুলাই মূলত ওখানে মানে আরো কিছু এক্সট্রা দেওয়া আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন যখন আমরা ডিজাইনে কাজ করবো, এগুলো নিয়ে আলোচনা করবো। এবার ওপেনের কাজটা কি, আমি যদি কোনো ফাইল ওপেন করতে চাই ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা ওপেনের মাধ্যমে করতে পারি। ধরুন আমি এখানে নিলাম এবং এখান থেকে আমি আমার লোগোগুলো এখান থেকে ওপেন করতে পারি। ধরুন আমি এখানে ক্লিক করে ওপেন দিলাম, আমার লোগোটা এখানে ওপেন হলো। এটা আমি কেটে দিলাম। এরপরে ওপেন রিসেন্ট ফাইল। মানে ওপেন রিসেন্ট ফাইল এর অর্থ আমরা রিসেন্টলি কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করেছি, তো সেগুলা এখানে দেখাচ্ছে। আমি ইদানিং এগুলা নিয়ে কাজ করেছি। এখানে আমার এখানে সিরিয়ালগুলো একটা একটা করে দেখাচ্ছে। রিসেন্টলি যে জিনিসগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি একটু একটা ওপেন করে দেখাই, ধরেন আমি যে কিছুক্ষণ আগে লগোটা ওপেন করেছিলাম, দেখেন এটা সামনে দেখাচ্ছে এবং তারও আগে থাম্বনেল নিয়ে আমি কাজ করেছিলাম, সেখানে দেখাচ্ছে এবং এখানে যে বাকিগুলো দেখাচ্ছে আমি ক্লায়েন্টের জন্য করেছিলাম। এগুলো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি না। এরপরে ক্লোজ। ক্লোজ মানে আপনারা তো জানেন যে আমি এটাকে এই আর্টবোর্ডটাকে ক্লোজ করে দিলাম। দেখেন এটা যদি ক্লোজ দেয় আমার এই আর্টবোর্ডটা ক্লোজ হয়ে যাবে এবং আমরা চাইলে এখান থেকে আবারও নিউ থেকে আবার একটা আপলোড নিলাম। কিন্তু প্রথমবার যখন আমরা সেভ করবো তখন আমাদের ব্রাউজারটা ঠিক করে দিতে হবে এবং তারপর দ্বিতীয়বার যখন ওই ফাইলটা আবার সেভ করব তখন কিন্তু আমার ওটা আর সেভ করতে হবে, অটোমেটিকলি সেভ হতেই থাকবে। এবং সেম ফাইল যদি আমি আবারও আরেকটা নতুনভাবে সেভ করতে চাই বা অন্য ফোল্ডারে নিতে চাই, তাহলে সেভ অ্যাজে দিব। তাহলে আমার ফাইলটা আবারও নতুন করে একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং সেভ হবে। আমি যদি একটু দেখাই হয়তো বা আপনাদের একটু কনফিউজ লাগতেছে। ধরেন আমার এটাই একটা ডিজাইন, এটাই আমি সেভ করব। তো আমি যদি এখান থেকে সেভ দেই বা কন্ট্রোল এস দেই, তাহলে কি হবে, এখানে সেভ করার জন্য ওটা ফোল্ডারে নিয়ে গেল। তো ধরেন আমি এই ফোল্ডারে এটা সেভ করব। এখানে আমি এই নামে ফোল্ডারটা সেভ করলাম, সেভ করার পর ওকে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। এখন যদি এখানে আমি আরো কোনো কাজ করি, হ্যাঁ, ধরেন যে এখানে আরো কোনো কাজ করলাম, তো এবার যদি আমি এখান থেকে সেভ দেই, দেখেন আমার আর কোনটি ব্রাউজারে নিয়ে যাচ্ছে না, আমার ওই ফাইলটা ওই ফোল্ডারে অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। কিন্তু এবার যদি আমি সেভ অ্যাজ দেই, তাহলে কিন্তু আমাকে আবারও নতুন করে একটা ব্রাউজারে নিয়ে আসতেছে এবং সেখান থেকে আমাকে বলতেছে যে আপনি আবার এই ফাইলটা সেভ করতে পারবেন। এখন চাইলে আমি একটু অন্য একটা নাম দিয়ে এই ফাইলটা আবারও সেভ করতে পারবো। এবং আমার যদি ব্রাউজারে একটু যাই, এখানে দেখেন আমাকে, আমি যদি একটু ব্রাউজারে যাই, দেখেন এখানে আমাকে ২ টা ফাইল দেখাচ্ছে। আমি এটা সেভ করেছিলাম এবং এটা সেভ করেছিলাম। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম এক্সট্রা। এরপরে কি সেভ অ্যান্ড কপি, মানে ওই ফাইলটা এখানে সেভ হবে এবং আরেকটা কপি হবে। মানে যেখানে সেভ অবস্থায় ছিল সেভ হয়ে আরেকটা কপি হবে। সেভ অ্যাজ টেমপ্লেট, মানে আমাদের যদি কোনো টেমপ্লেট সেভ করা থাকে সেখান থেকে আমরা এটা টেমপ্লেটটা ওপেন করতে পারবো, যেটা এই যে আমরা পূর্বে দেখলাম। সেম কাজই, আমি এটাকে কেটে দিলাম। এরপরে ক্লাস টুল।
তো স্ল্যাশ টুলের ক্লাসটা এখানে আমি আর নতুন করে দেখাচ্ছি না, সেম জিনিসটা এখানে দেয়া আছে, তো ওটা আমি আর দেখাচ্ছি না, আপনারা একটু দেখায় নেবেন। এবং এই রিভার্টের কাজটা হচ্ছে কি, আপনারা অনেকেই জানেন যে আমরা কোনো একটা কাজ করেছি কিন্তু আমরা সেটাকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি, তাহলে হচ্ছে রিভার্ট। আমার এই ডকুমেন্টটা পূর্বের অবস্থায় কি ছিল সেটা আমি যদি দেখতে চাই, এখানে রিভার্ট দিলাম, দেখেন আমাকে আমরা যে পূর্বের অবস্থায় এই ফাইলটা আমরা এইভাবে রেখে সেভ করেছিলাম, তো ওখানে আমাদের নিয়ে আসলো। তো এই ছিল হচ্ছে, এরপর হচ্ছে সার্চ অ্যাডোবি স্টক। এটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের কোনো ডিজাইন সার্চ করতে হয় সেটা আমরা এখান থেকে করতে পারি, তো আমি এটা দেখাচ্ছি না। এরপর হচ্ছে প্লেস, মানে আমি যদি কোনো অবজেক্ট বা এলিমেন্ট এখানে নিয়ে আসতে চাই, সেটা প্লেস করে নিয়ে আসতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, এবার যদি আমি হচ্ছে এখান থেকে লগো থেকে গিয়ে আমি এটাতে প্লেস করে দিলাম, এবার এখানে আমার অটোমেটিকলি দেখেন মাউসে এখানে দেখাচ্ছে এবং আমি এটাকে ড্র্যাগ করে এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, আমি সেগুলোকে ডিলিট করে দিই, তাহলে একটু বোঝা যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে প্লেস মেনুর কাজ। এরপরে হচ্ছে এক্সপোর্ট, মানে হচ্ছে আমরা এই কোনো একটা ফাইলকে এক্সপোর্ট করতে চাইলে সেটাকে এখান থেকে এক্সপোর্ট করতে পারি। আমি এই ফাইলটা এক্সপোর্ট করতে চাচ্ছি, এখান থেকে ফাইল সিলেক্ট করে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এখানে ৩ টা অপশন আছে, তো সবগুলোর কাজই মূলত সেম। এক্সপোর্ট থেকে যে কাজটা করা যাবে, সেটা এক্সপোর্ট অ্যাপ থেকে যে কাজটা করা সেটা এখান এক্সপোর্ট ফর স্ক্রিন থেকেও সেটা করা যাবে, আবার সেভ ফর ওয়েব থেকেও করা যাবে। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, ধরেন যে আমি, আচ্ছা এক্সপোর্ট অ্যাজ দিয়ে দেখাই, এখান থেকে আমাদের এখানে দেখাচ্ছে আমি কোন ফরম্যাটে এটি নেব, সেই ফরম্যাটে সিলেক্ট করে আমরা এটিকে এক্সপোর্ট দিলে ওটা ওই ফরম্যাটে সিলেক্ট হয়ে যাবে। আমি যে পিএনজি দিলাম, পিএনজি দিলে এক্সপোর্ট দিলাম এবং এই ফোল্ডারে এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো আমি কেটে দিলাম। সেম ভাবে যদি আমি এক্সপোর্টে আসি, এক্সপোর্ট থেকে হচ্ছে এখান থেকে সেভ ফর ওয়েব এখানে দেই, এই সেম কাজটা এখানে হবে। আমি যদি একটু এটাকে একটু উপরে তুলে দেই, এখান থেকে এই যে এখানে দেখাচ্ছে পিএনজি জিপিজি ফরম্যাট দেখাচ্ছে, এটা সিলেক্ট করে নিয়ে আমি যদি সেভ দেই এবং সেভ থেকে যদি আমাকে একটা ফোল্ডারে নিয়ে যাবে, আমি কোথায় এটা সেভ করতে চাচ্ছি সেটা দেখাবো। আমি ফোল্ডার সিলেক্ট করে দিয়ে সিলেক্ট দিলে এটি অটোমেটিকলি ওই ফোল্ডারে সেভ হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, দেখেন আমার এই যে পিএনজির যে লগোটা ছিল এখানে এটা পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো অনেকেই হয়তো একটু কনফিউজ হয়ে গেল যে পিএনজি যে এখানে খুব খুব যে অংশগুলো দেখাচ্ছিল, তো এগুলো হচ্ছে মানে এই যে এর পেছনে যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মুছে দিচ্ছি। তার মানে হচ্ছে এই লগোটার ভেতর দিয়ে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এই লগোটার ভেতর দিয়ে ধরেন যে আমার ভেতরে একটা রেড কালার আছে, আমি এটাকে নিচে দিলাম, দেখেন আমার এই রেড কালারটা দেখা যাচ্ছে এবং হচ্ছে আমার যদি এটা ব্ল্যাক কালার থাকে তাহলে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা হচ্ছে পিএনজি ফাইল, যেগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে এগুলো নিয়ে আরো দেখবো। এরপরে হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজের কাজটা হচ্ছে কি, মানে আমি এই ডকুমেন্টে যদি কোনো ফন্ট নেই, কোনো কালার, মানে যা কিছুই ব্যবহার করি সেটা যদি প্যাকেজ আকারে সেভ করতে চাই, আমার এই ডকুমেন্টে আমি হচ্ছে এখানে এটা রাখলাম, আমি হচ্ছে এই ফন্টে সিলেক্ট করেছি, কিন্তু আমি যদি এখানে এই ফাইলটা শুধুমাত্র সেভ করি, তখন কিন্তু আমি যখন আমার এই ইলাস্ট্রেটরটা বাদ দিয়ে অন্য কোনো কম্পিউটারে যাব, তখন যদি হচ্ছে এই ফন্টটা ওই কম্পিউটারে না থাকে, তাহলে কিন্তু এটা ওপেন হবে এবং এটা এরর দেখাবে, মানে এই ফন্টটা ওই কম্পিউটারে মিসিং দেখাবে, যার কারণে তখন একটা নতুন ফন্ট দিতে বলবে, তখন ওই ফন্টে এটি ওপেন হবে। এখন যদি আমি হচ্ছে এখান থেকে প্যাকেজ অপশনে সিলেক্ট করি, তাহলে হবে কি, এই এই ফাইলটা যে ফন্টে আসে ওই ফন্টটা সহ একটা ফোল্ডার আলাদা ক্রিয়েট করে এটা প্যাকেজ আকারে সেভ হবে। আমি যদি এখান থেকে আপনাদের একটু দেখাই, যেমন এখানে দিলাম, দিয়ে সিলেক্ট ফোল্ডার দিয়ে ওকে দিলাম, প্যাকেজে সেভ করে দিলাম। তা আমাকে যদি একটু দেখাই, দেখেন এই যে এখানে আমার এই যে ফন্টটা সহ এখানে দিয়ে দিয়েছে। যখন ওই অন্য কোনো কম্পিউটারে এই ফাইলটা যাবে বা আমার ক্লায়েন্টের কাছে যাবে, তখন সে খুব সহজে এই ফোনটা ইনস্টল করে নিবে এবং এই ফাইলটা যখন আমাদের যে যা অবস্থায় ছিল সেই অবস্থায় দেখতে পাবে। তো এটাই হচ্ছে প্যাকেজ করার সুবিধা। আচ্ছা, এরপরে স্ক্রিপ্ট। এখান থেকে মানে স্ক্রিপ্ট বলতে হচ্ছে কি, আমরা যদি কোনো, এখানে আমার কতগুলো স্ক্রিপ্ট এখানে ইনস্টল করা আছে, তো এইটা আমি এখন দেখাচ্ছি না, এটা হচ্ছে আমরা ডিজাইনে যখন ব্যবহার করব তখন হচ্ছে এই স্ক্রিপ্টগুলা কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখবো। ধরেন আমি এটা একটু দেখাই, এটা কিন্তু আমার ইনস্টল করা, মানে এখানে অ্যাড করা আছে, এটা কিন্তু ডিফল্ট দেওয়া ছিল না, হয়তো আপনাদের এরকম কিছু ডিফল্ট দেওয়া থাকবে, আবার অনেক কিছু থাকবে না। তো আমি এটা যদি দেখাই, ধরেন আমার এই টেক্সটটা আছে, আমি যদি এখান থেকে টেক্সটটাকে একটু ব্রেক করে দেই এবং এটাকে যদি আমি এখানে একটা লাইনে দেখাচ্ছে এবং এটা যদি আমি ভাঙতে চাই, ভাঙার জন্য আমি হচ্ছে এই স্ক্রিপ্টটা ব্যবহার করি, ডিভাইডেড টেক্সট ফ্রেম। এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমার দুটা আলাদা হয়ে গেল। তো এই স্ক্রিপ্টটা আমি এই জন্য ব্যবহার করে থাকি। তো এই স্ক্রিপ্ট নিয়ে আমরা হচ্ছে ডিজাইন পার্টে এটা আলোচনা করবো এবং কিভাবে এগুলা ব্যবহার করতে হয় এগুলো আমরা সবগুলোই দেখবো।
তো কাজের ক্ষেত্রে যখন লাগবে এটা আমি আলোচনা করব। ডকুমেন্ট সেটআপ মানে আমি এই ডকুমেন্টটা কিভাবে সেটআপ করতে চাই, কোন মাপে থাকবে এবং হচ্ছে এটা টপ, বটম, লেফট এটা কত মার্জিন থাকবে, ব্লিড, আনব্লিড, পিক্সেল মানে এখান থেকে আমার ডকুমেন্টে যত রকমের চেঞ্জেস আছে সবগুলোই আমরা করতে পারবো। আমরা হচ্ছে পূর্বে এগুলা দেখেছিলাম তারপরেও আপনাদেরকে একটু চোখ বুলায় দিচ্ছি। আপনারা ওগুলো একটু নিয়ে দেখে নেবেন। হ্যাঁ? এখান থেকে এডিট আর্টবোর্ড সাইজ এই যে আমরা আর্টবোর্ডে যেটা দেখেছিলাম এখান থেকে এগুলো আমরা করতে পারি। তো আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। ডকুমেন্ট কালার মোড এখানে আমরা ২ টা কালার দেখেছিলাম। একটা আসলে CMYK কালার, একটা আসলে RGB কালার। তো আমরা এখান থেকে CMYK কালার ডিজাইন করেছি। এখন আমি চাচ্ছি RGB কালারে নিতে। তো অটোমেটিক্যালি এটা আমার RGB কালারে আ আ শিফট হয়ে যাবে। দেখেন এখানে আমার দেখাচ্ছে RGB কালার। আমি আবার যদি যাই এখান থেকে যদি আ কালার মোড এ আসি CMYK দেখেন আমার এটা অটোমেটিক্যালি CMYK কালার কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা কালার মোডটা চেঞ্জ করে নেবেন। এরপরে হচ্ছে ফাইল ইনফো। মানে একটা ডিজাইন কমপ্লিট করার পর যখন হচ্ছে আমরা আরো কোনো ইনফরমেশন যোগ করতে চাই ওই ডিজাইনটা সম্পর্কে তখন আমরা ফাইল ইনফোতে চলে আসবে। এখান থেকে টাইটেল, সাবটাইটেল, অথর নেম এবং আমরা হচ্ছে ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলা সবকিছু এখানে দিয়ে ওকে দিয়ে দেবে। এটাতে কি হয়? এটাতে এসইও এর ক্ষেত্রে একটু কাজ করে। যখন আমরা সে অফ পেজ এসইও ইমেজ এসইও নিয়ে আমরা ফাইবারে যখন গিগ দেব এবং এটা নিয়ে বিস্তারিত দেখব, তখন হচ্ছে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আপনারা হচ্ছে এতটুকু জেনে রাখেন যে এটা হচ্ছে যখন আমরা ডিজাইন কমপ্লিট করি এবং কমপ্লিট করার পর ওই ডিজাইনের যে ইনফরমেশন গুলা আছে ডেসক্রিপশন, অথর নেম, কিওয়ার্ড এগুলা আমরা দিয়ে এখানে ওকে দিব। এরপরে হচ্ছে ইজিট। ইজিট হচ্ছে কি আমরা হচ্ছে যখন কাজ শেষ করে ফেলবো এবং ইলাস্ট্রেটরটা ক্লোজ করে দিব তখন এটাকে ইজিট দিলে আমাদের এই ইলাস্ট্রেটরটা ক্লোজ হয়ে যাবে। সেটা আমরা এখান থেকেও ক্লোজ করে দিতে পারি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। নেক্সট ক্লাস এডিট মেনু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।